শ্রীগুরু জয়, রাধে রাধে। আজ গুরু ভগবানের একটি অপূর্ব লীলা কাহিনী আপনাদের শোনাবো। গুরু ভগবান যে কত রকমভাবে লীলা করে গেছেন, আজ এই লীলা কাহিনীটি শুনে দেখুন। তিনি একজন ডাক্তারের পেটের ঘা বিনা ওষুধে সারিয়ে দিলেন। এই ঘটনাটি কাঁচরাপাড়া ব্রহ্মচারী কলোনির ঘটনা। তখন সবে গুরুদেব এসছেন। কয়েকজন আশ্রমিক, এই তারা অসুস্থ হলে ডাক্তার পাওয়া যায় না, তো সেখানে একজন ডাক্তার ছিলেন অনিল ভট্টাচার্য। তো গুরুদেব তাকে একদিন ডেকে পাঠিয়েছেন। তিনি এসে প্রণাম করে বসলেন। তো গুরুদেব বললেন যে ডাক্তার, আমার ছেলেদের একটু দেখবেন। তো গুরুদেব এই কথা বলাতে ডাক্তার সঙ্গে সঙ্গে বলছেন, না না, আমার সময় হবে না। আসলে ডাক্তার সাধু মহাপুরুষদের বা সাধু সন্তদের পছন্দ করতেন না। তো যাই হোক, ডাক্তার যখন না বললেন তখন গুরুদেব একটু হাসলেন। তারপর ডাক্তার চলে গেলেন। কয়েকদিন পরে ডাক্তারের পেটে যন্ত্রণা শুরু হয়। তখন সে নীলরতন সরকার হসপিটালে যায়, সেখানে চেক আপ করায়। তাতে দেখা যায় যে তার পেটে ঘা হয়েছে। তো সেখানে ওই সোমবার ভর্তি হতে হবে, বুধবার অপারেশন হবে, এরকম সময়ও দিয়ে দেওয়া হয়। তো ডাক্তার বাড়িতে আসে, এসে স্ত্রীকে বলে। এদিকে ডাক্তারের স্ত্রী গুরুদেব সম্পর্কে অনেক খবর নিয়েছেন। তিনি অনেক কিছু শুনেছেন যে গুরুদেব অনেক কিছু করতে পারেন। তো তখন তো সেই ডাক্তারের স্ত্রী ওই ডাক্তারকে বললেন যে এখানে একজন সাধু এসছেন, তিনি অনেক কিছুই জানেন, অনেক কিছু ঠিক করতে পারেন, তুমি একবার গিয়ে দেখা করো। তো এই কথা শুনে ডাক্তার বলছে, না না, আমি ওসব সাধু সন্তদের বিশ্বাস করি না, ওরা সব ভণ্ড, আমি যাব না। তো স্ত্রী খুব জোরাজুরি করলেন। তখন ডাক্তার অনিচ্ছা সত্ত্বেও গুরুদেবের সামনে এলেন, প্রণাম জানিয়ে গুরুদেবের সামনে বসলেন। তো তখন গুরুদেব বলছেন, কি ডাক্তার, তোমার মনটা খারাপ দেখছি। তো বলছে যে আমার এরকম শরীর খারাপ, পেটে যন্ত্রণা হচ্ছে, পেটের ভেতরে ঘা হয়েছে, তো অপারেশন করতে হবে, সোমবার ভর্তি হব, বুধবারে অপারেশন হবে। তো গুরুদেব বললেন, কই কাছে আসো দেখি। তো সে যখন কাছে এলো, গুরুদেব বাঁ হাতটা তার তলপেটে একবার বোলালেন, বুলিয়ে তারপর বলছেন, কই ডাক্তার, আমি তো কোনো ঘা ঠা দেখছি না। তো গুরুদেবের এই কথা শুনে ডাক্তার তো একদম খোঁচে বোম, সে তো রেগে ফায়ার। সঙ্গে সঙ্গে সে উঠে বাড়ি চলে গেছে। তো ডাক্তার বাড়ি গিয়ে স্ত্রীর উপর চিৎকার করছে, তোমাকে বলেছিলাম সাধু সন্তরা ভণ্ড হয়, এরা ঠিক নয়, তো যাগে তুমি আমায় ভাত দাও, আমি ভাত খেয়ে একটু বিশ্রাম নিই। তো স্ত্রী ভাত দিয়েছেন, তিনি ভাত খেয়েছেন, অনেকটাই ভাত খেয়েছেন, তারপর আবার ভাত চাইছেন। তখন স্ত্রী বলছেন যে তুমি তো ভাত খেতে খেতে তোমার পেটে যন্ত্রণা করে, কষ্ট হয়, এখন এতটা ভাত খাওয়ার পরও আবার বলছো ভাত দিতে। তো তখন হঠাৎ করে ডাক্তার ভাবছে যে হ্যাঁ সত্যি তো, আমি এতটা ভাত খেয়েও আবার ভাত চাইছি। তখন ডাক্তারের একটা সন্দেহ হয়। সে কি করে, পরের দিন যে ডাক্তার তাকে অপারেশন করবে তার বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে বলছে যে ডাক্তার, আপনি আমাকে একটা এক্সরে করুন তো। তো ওই ডাক্তারবাবু বলছে যে আপনার তো এক্সরে করাই আছে, আপনি সোমবার ভর্তি হবেন, বুধবার আপনার অপারেশন হবে। তো বলছে না না, আপনি এক্সরে করুন না। তখন ওই ডাক্তারবাবু, ওই বাড়িতেই ব্যবস্থা ছিল, তিনি ওই ডাক্তারের এক্সরে করেছেন। তো অনিলবাবুর এক্সরে করার পর ওনাকে বললেন যে আপনি বাইরে বসুন। তো এক্সরে করে দেখছে যে আগের প্লেটের সঙ্গে এই প্লেটের কোনো মিল হচ্ছে না। তো উনি ভাবছেন হয়তো মেশিনের কোনো গন্ডগোল বা এই প্লেটের মধ্যে কিছু আসেনি। তো ঠিক আছে, আরেকবার ওই ডাক্তারকে ডাকলেন। তো তারপর আবার করলেন, করে দেখছেন যে এক্সরে প্লেটে কিছু আসছে না, সেদিনকার এক্সরে আর আজকের এক্সরে তো মিলছে না। তখন তিনি মাথায় হাত দিয়ে ওই ডাক্তারকে ডাকলেন। তো ডাক্তারবাবু ততক্ষণে বাইরে কিন্তু ভাবছিলেন ঘটনাটা নিয়ে। তখন তিনি ভেতরে যাওয়াতে ওই ডাক্তারবাবু মাথায় হাত দিয়ে বলছেন যে আমি তো বুঝতেই পারছি না, আপনার আগের এক্সরে প্লেটের সঙ্গে এক্সরে প্লেট কিচ্ছু মিলছে না, তো কি ব্যাপার বলুন তো। তখন এই ডাক্তার বুঝতে পেরেছেন। তখন তিনি গুরুদেবের ওখানে আসার সমস্ত ঘটনা তাকে বললেন। তখন
ওই ডাক্তারবাবুকে নিয়ে ঘরে চলে গেলেন। গিয়ে একটা মা কালীর ছবির সামনে দাঁড়িয়ে বলছেন যে আমাদের সায়েন্স যেটা না পারে সাধু সন্তরা সেটা পারে। তো এইটা বলার পর ওই ডাক্তার বাড়িতে ফিরে আসে, এসে আশ্রমে যায় এবং গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণ ধরে কাঁদতে থাকে। এবং তার আগেও কিন্তু যখন এইসব ঘটনা ঘটেছে সে কিন্তু মনে মনে খুব কষ্ট পেয়েছে এবং গুরুদেবকে যে অনেক মন থেকে বাজে কথা বলেছিল, কুকথা বলেছিল, সে ক্ষমা চাইতে শুরু করেছিল। যাই হোক, গুরুদেবের সামনে এসে গুরুদেবের চরণ ধরে তো কাঁদতে থাকে। তখন গুরুদেব বলে এইসব কি করেন বলে তাকে ডেকে নেয়, নিয়ে বলে হাসতে হাসতে বলছে এবার দেখবেন তো। তখন ডাক্তার বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার শিষ্যদের আমি দেখব। তখন গুরুদেব ওই পোস্ট অফিসের পাশে একটা জায়গা ওই ডাক্তারের জন্য করে দিয়েছিলেন এবং তখন ওই ডাক্তার ওখানে বসতেন এবং ডাক্তার তারপরে এইসব ঘটনার পরেই বলেছিলেন দীক্ষা নেবেন। তো গুরুদেব বললেন যে একটা মানুষ কতবার দীক্ষা নেয়, কারণ তুমি এর আগে 3 জন্ম আমার কাছে ছিলে, এটা তোমার শেষ জন্ম। তো ভাবুন গুরুদেবের যে কত রকমের লীলা, যে লীলাগুলো অনেকেই জানেন না। উনি যখন স্থূল শরীরে ছিলেন বিভিন্ন রকমের লীলা সংগঠিত করেছেন, কিন্তু সে সময় এগুলো প্রচার হয়নি। প্রথম কথা, আজকের মতো ইন্টারনেটের যে ব্যবস্থা বা এই যে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো তো ছিলই না। আর শিষ্য ভক্তরা তখন যদি মুখে মুখে প্রচার করার চেষ্টা করতেন, গুরুদেব তাদের ভয় দেখাতেন, তাদেরকে বলতেন যে সব কথা যদি বাইরে বলো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। তো সে কারণে কেউ ভয়ে গুরুদেবের এই সমস্ত লীলা প্রচার করতেন না। কিন্তু আজকে আমরা জানতে পাচ্ছি শ্রীগুরুর সঙ্গের অনেক গুরু ভ্রাতা, পুরনো যারা গুরুদেবের সঙ্গে ছিলেন, গুরুদেবের সে সময়কার সঙ্গে মানে শেষের দিকে ছিলেন, এবং অনেক গুরু ভাই, অনেক গুরু দাদারা আছেন যারা গুরুদেব সম্পর্কে অনেক কিছু জানেন, তারা এই লেখালেখি করেন। এবং আমি প্রত্যেককে বলবো আমাদের শ্রীগুরুর সঙ্গের বাণী চিরন্তনীখানি এবং প্রত্যেক মাসের যে পত্রিকা সেগুলো আপনারা পড়ুন, গুরুদেব সম্পর্কে আপনারা জানুন। আপনারা যে গুরু পেয়েছেন, আমরা যে গুরু পেয়েছি, আমরা অনেক ভাগ্য করে গুরু পেয়েছি। এরকম একজন সৎ গুরু খুব কমই আছে। আমাদের এই ভারতবর্ষে বহু গুরু আছেন, আমি কাউকে অসম্মান করে বলছি না, কিন্তু আমি আমার গুরুদেবের বিষয়ে যে পড়াশুনো করে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, আমি চিন্তন করি মাঝে মাঝে যে সত্যি আমি কতখানি ভাগ্যবান যে এরকম একজন গুরুর শ্রীচরণে ঠাঁই পেয়েছি।